দশাশ্বমেধ ঘাট থেকে আজকে আমি ফিরে যাব আমার হাজব্যান্ডের কাছে। তো লজে দাঁড়িয়ে সকালবেলার একটু দেখছি বাইরেটা, রাতে বৃষ্টি হয়ে গেছে, তো সকালেও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ আপনাদের কাছে শেয়ার করছি। তো এবার আমি বেরিয়ে যাব, প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো দেখুন বাইরে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই, ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, এখনও মেঘলা আছে। তো আমি এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, যদি কোনো রিক্সা পেয়ে যাই তাহলে রিক্সা করে চলে যাব আমি বেনিয়াবাগ। ওখানে কার পার্কিং আছে, তো ওখানে আমার হাজব্যান্ড গাড়ি পাঠিয়েছে, গাড়িটা ওখানেই আছে। তো ওইটুকু জায়গা আমাকে রিক্সা করে যেতে হবে, কিন্তু কোনো রিক্সা যেতে চাইছে না, বা চাইলেও প্রায় 4 থেকে 500 টাকা চাইছে। তো যাই হোক, আমি ওয়েট করছিলাম যে যদি কোনো রিক্সা পেয়ে যাই। কারণ বেনিয়াবাগ থেকে কিন্তু কোনো রকম বড় গাড়ি দশাশ্বমেধ ঘাট বা গধুলিয়া চক পর্যন্ত আসে না। আর ওইখানে যেহেতু এখন রোপওয়ের জন্য কাজ হচ্ছে গধুলিয়া চকে, তো সেই জন্য তো আরও আসবে না গাড়ি। তো একটা র্যাপিডো নিয়ে আমি বেনিয়াবাগ চলে এসেছি, ওখান থেকে আমি গাড়িতে উঠে পড়েছি। দশাশ্বমেধ ঘাট ছেড়ে যাওয়ার সময় খুব মন খারাপ লাগছিল, কারণ জায়গাটা আমার এত ভালো লেগেছে, এই মন্দির এই ঘাটগুলো ভীষণ টানে আমাকে। তো যাই হোক, যাওয়ার সময় একটু মন খারাপই হলো। তো আমি যেদিন ফিরলাম সেদিন শুক্রবার ছিল। তো শুক্রবার দিন আমি আমার হাজব্যান্ডের কাছে ছিলাম, তারপরে শনিবার দিন ভোরবেলা আমরা দুজনে মিলে চলে গেলাম লখনৌতে। এবার বলি যে বেনারস স্টেশন থেকে লখনৌ পর্যন্ত একটা ট্রেন রোজ দিন কিন্তু যাতায়াত করে, সকাল 6টায় ছাড়ে, বেলা 10টা 10-15-র মধ্যে কিন্তু লখনৌ পৌঁছে দেয়। এই ট্রেনটা কিন্তু প্রতিদিন সকাল 6টায় ছাড়ে, আবার লখনৌ থেকে বিকেলবেলা 6টার সময় ছাড়ে। তো দেখুন, আমরা কিন্তু এই ট্রেনে উঠবো এবার। আমরা কিন্তু আগে থেকে সিট বুক করে রেখেছিলাম, আর এই ট্রেনে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টও আছে। আর একটা কথা বলি, এখানকার লোকরা যারা ডেলি যাতায়াত করেন তারা বলছিলেন যে এই ট্রেনটা নাকি কখনোই লেট করে না, কারণ বেশিরভাগ যাত্রীরা যারা যায় তারা কিন্তু জবের জন্য ওই বেনারস থেকে লখনৌ যাচ্ছে, তো সেই জন্য এই ট্রেনটা কখনোই কিন্তু লেট করে না, লেট করলে 5 থেকে 10 মিনিট। তো যাই হোক, এবার দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো দুটো লোয়ার বার্থ পেয়েছিলাম আমরা, আর ভোর রাতে তো বেরিয়ে এসেছি, ঘুম পাচ্ছিল, তো আমি বললাম চলো আমরা শুয়েই পড়ি। তো আমার হাজব্যান্ড আর আমি দুজনে শুয়েই কিন্তু একদম লখনৌ পৌঁছে গেছি। আসলে আমাদের কম্পার্টমেন্টে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরাও তখন ঘুমিয়ে লখনৌ চলে এসেছি। তো আমরা লখনৌ স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা যাব হোটেলে। আমরা মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করে নিয়েছিলাম, তো সেই হোটেলেই যাব। এবার কি এখান থেকে দেখাচ্ছে যে 10 মিনিট হাঁটা পথে ওই আমাদের হোটেলটা। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা হেঁটে হেঁটেই চলে যাব, 10 মিনিট যেহেতু দেখাচ্ছে, কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি একটু লখনৌ স্টেশনটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমরা যেদিন লখনৌ গেছিলাম সেদিন ছিল শনিবার, আর সেদিন ছিল ঈদ। ভেবেছিলাম রাস্তাঘাটে অনেক ভিড় থাকবে, তো দেখলাম রাস্তাঘাটে কিন্তু সেরকম ভিড় নেই। তো আমরা এবার লিফট থেকে নামবো নিচে লিফটে করে। দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে। তো এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম লখনৌ স্টেশনটা। আমরা অটোতে উঠে পড়েছি, উঠে পড়ে এবার আমরা যাব আমাদের হোটেলে। আমাদের এই লখনৌর ট্রিপটা কিন্তু খুবই ছোট্ট। শনিবার এসেছি আমরা ভোরবেলা বেরিয়েছি, 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে গেছি। আবার কিন্তু আমরা রোববার দিন বিকেলে ট্রেনে করে ফিরে গেছি বেনারসে, কারণ আমার হাজব্যান্ডের ছুটি সেরকম ছিল না, শনিবারটাই পেয়েছিল, তো সেই জন্য শনিবারটাই আমরা চলে এসেছি। শনিবার সকালেও ঘুরেছি, আবার রোববার সকালটা ঘুরে বিকেলে ট্রেনে করে কিন্তু আমরা বেনারসে ব্যাক করেছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্তাটা কতটা ফাঁকা। তো যাই হোক, আমরা অটো করে চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল ইকোটেল। ভাড়া কিন্তু খুব বেশি না, এখানে সস্তায় কিন্তু খুব ভালো ভালো হোটেল পাওয়া যায় লখনৌতে। এখানে কিন্তু কম টাকার মধ্যে খুব ভালো ভালো হোটেল পাওয়া যায়। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু বুক করতে পারেন। দেখুন আমাদের এই হোটেলের নাম ইকোটেল। এর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, আর স্টেশন থেকে কিন্তু সত্যি বলছি হাঁটলে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে।
তো আমরা অটো করে এসেছি, এবার আমরা হোটেলের ভিতর ঢুকে গেছি। যা যা ফর্মালিটিসগুলো আছে আমার হাজব্যান্ড করছে, আমি বসে বসে হোটেলের ভেতরটা একটুখানি ভিডিও করছি। আপনারা দেখুন, হোটেলটা কিন্তু খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখন ঝাঁ চকচকে। আমাদের হোটেল রুমটা কেমন ছিল সেটাও আমি শেয়ার করব। তো দেখুন, আমি চলে এসেছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে আমি এবার রুমে ঢুকছি। এই ছোট্ট যে জিনিসটা আছে এটা হচ্ছে এসির জন্য কিন্তু। তো যাই হোক, দেখুন আমি রুমে ঢুকে গেছি। ঢুকেই কিন্তু একটা এরকম বড় আয়না আছে, আর এখানে সব চা কফির জন্য সব কিছু রাখা আছে। ইলেকট্রিক কেটেল রাখা আছে, 2 বোতল জল, তারপরে এখানে একটা বাক্স রাখা, মানে ওই ট্রলি রাখার জায়গা আছে। আর ঢুকেই বাঁদিকে কিন্তু একটা টয়লেট আছে। তো টয়লেটটা কিন্তু ভীষণ পরিষ্কার ছিল। ভেতরে 3টে টাওয়েল আছে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ সবই কিন্তু রাখা আছে, হ্যান্ড ওয়াশ। আর ভেতরে এদিকে আছে হচ্ছে স্নানের জায়গাটা। তো বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে বাথরুম। তো এবার বাথরুম থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি রুমটা আপনাদেরকে শেয়ার করব। এদিকে দেখুন, বড় একটা টিভি রাখা আছে, একটা ছোট্ট ফ্রিজ আছে, ফ্রিজটা চলছে। তো এই হচ্ছে আমাদের রুমটা, খুবই সুন্দর একটা রুম। টিভি আছে, ছোট একটা সোফা আছে, তারপর চেয়ারও আছে। আর বেডটা দেখুন, এরকম বেশ বড় সাইজের বেড আছে, সুন্দর দুটো বেড সাইড ল্যাম্প আছে, আর এখানে ফ্যান চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আর ওয়াইফাই তো আছেই। তো যাই হোক, আমি রুমটা শেয়ার করে দিলাম। তো এবার জিনিসপত্র রেখে দিয়ে ঘরের মধ্যে আমরা এবার যাব হচ্ছে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান করে কিন্তু আমরা ঘুরতে বেরোবো, কারণ হাতে কিন্তু সময়টা খুবই কম। আর একটা কথা বন্ধুরা, এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। তো সেখানেই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট বলবো না, তখন আমাদের প্রায় 11টা বাজে যখন আমরা খেতে বসেছি। তো নিয়েছিলাম হচ্ছে 1 প্লেট আলু পরোটা, আর নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো আলু পরোটা খেতে ভীষণ ভালো ছিল, আর স্যান্ডউইচটাও কিন্তু খুব ভালো ছিল। তো আমাদের তাড়া ছিল ঘোরার জন্য, নইলে হোটেলে কিন্তু গাড়ি আছে, ওদের গাড়ি দিয়ে দেয় ওরা, মানে সেই জন্য টাকা দিতে হয়। তো গাড়িতে করে ঘুরতাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য গাড়িটা পেলাম না। যাই হোক, তখনই আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। দেখুন, একই কালারের অটোগুলো, আর এখানে অটোগুলো কিন্তু একটু অদ্ভুত রকমের দেখতে। যাই হোক, সেই যে দাদা আমাদের অটো করে ঘোরালেন, সেই দাদা কিন্তু খুব ভালো ছিলেন, বেশ সুন্দর করে বুঝিয়ে আমাদের ঘোরাচ্ছিলেন। রাস্তাঘাট ফাঁকাই আছে। তো বন্ধুরা, আমরা এখন নবাবের শহরে আছি, শহরটা ঘুরে দেখবো, লখনৌ শহর। অনেক পুরনো পুরনো বাড়ি এখানে, এই যে दादा ये क्या है? एक चौक है। चौक है। हाँ। अच्छा, ये बिल्डिंग जो 400 साल बाद इधर का पेंटिंग हुआ है। अच्छा 400 साल बाद। 400 साल बाद हुआ है। अरे बाबा, अच्छा, क्यों इससे पहले क्यों नहीं हुआ था? गवर्नमेंट के जब चाहेगी तभी करेगी ना। এটা কোতোয়াল, এটা থানা হচ্ছে, এটা हाँ है ना। হ্যাঁ থানা আছে এটা। আর বন্ধুরা, আজ আমরা ঘুরতে যাচ্ছি ব্রিটিশ রেসিডেন্সিতে। ভীষণ সুন্দর একটা জায়গা, আপনারা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন। आपका ब्रिटिश रेजिडेंसी है। আচ্ছা, अच्छा ठीक है। अच्छा प्रेम कथा इसी के ऊपर लिखी, क्योंकि लखनऊ में 80% गदर मूवी बनी हुई है। ओके। यहाँ अच्छा। पर टिकट लीजिएगा, 25 रुपए का टिकट मिलेगा इंडियन का। अंदर में जो छानी दो जहाँ पे जाके लेके आता था यहीं पे। हाँ, शॉर्ट जो लिया गया था, यहाँ भी लिया गया था गदर का शॉर्ट, जो मटेरियल का। और आप यहाँ पर से आप बैठे रहो गाड़ी से। বন্ধুরা, আমরা কিন্তু 25 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর শুনলেন তো, এখানে কিন্তু গাদার যে সিনেমাটা হয়েছিল সানি দেওয়ালের, তার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। 80% শুটিং কিন্তু এখানেই হয়েছিল। এই দেখো হ্যাঁ, এই রোদে রোদে আমরা এখন ব্রিটিশ রেসিডেন্সিতে ঢুকে পড়েছি। চারিদিকে দেখুন কত গাছপালা, একদম ঠান্ডা কিন্তু একটা পরিবেশ। এটা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি। তোকে টিকিট কত করে নিল গো? 25 টাকা। 25 টাকা করে টিকিট। আর টাইমিং কটা থেকে বললো? 6টা অবধি, কিন্তু 5টা অবধি মিউজিয়াম খোলা। আর 5টা পর্যন্ত মিউজিয়াম খোলা ভেতরে। আচ্ছা, আর এমনি 6টা পর্যন্ত, 6টা গেট বন্ধ। এখানে আবার কি হলো, সেই
কী বল সেলফি স্টিকটা নিতে দিল না, এই অদ্ভুত ব্যাপার। এটা হয়েছিল হচ্ছে আমাদের বেনারসের যে ওই কোথায় গেছিলাম আমরা, সারনাথে গিয়ে সেম হয়েছিল যে আমাদের সেলফি স্টিকটা নিতে দেয়নি, এখানেও আবার সেলফি স্টিকটা নিতে দিল না। হাতে হাতে কী করবো, যারা বেশি হাত বাড়িয়ে করতে পারছি না। এই তো আবার বা এখান থেকে বাগান, টগর ফুলের বাগানটা কি সুন্দর লাগছে দেখো এখান থেকে, না না সব টগর ফুল দেখো, এই যে সব টগর ফুল কিন্তু দারুণ লাগছে। চলো ওই বিল্ডিংটা যাব, এখান থেকেও যাওয়া যাবে মনে হচ্ছে। हाँ আমি বেশিক্ষণ ফোন হাতে রাখতে পারি না, হাত ব্যথা করে। सुंदर जगह হ্যাঁ দারুণ জায়গাটা না, ভীষণ সুন্দর। এত গাছপালার জন্য কিন্তু এখানে প্রচুর টিয়া পাখি আছে, আর আমরা টিয়া পাখি দেখেওছি, গাছের মধ্যে ভর্তি টিয়া পাখি, আর সারাক্ষণ কিন্তু কিচিমিচি করে ডেকেই যাচ্ছে। বন্ধুরা এই ব্রিটিশ রেসিডেন্সি কিন্তু লখনৌর একদম সেন্ট্রালে অবস্থিত। 1800 শতকের শেষ দিকে নবাব সুজা-উদ-দৌলার আমলে নির্মিত হতে শুরু করে এই ব্রিটিশ রেসিডেন্সি। পুরোটাই ঘুরে দেখবো, তো রোদটা একটু কম আছে, সেই জন্য কিন্তু ভালো লাগছে। কারণ 3-4 দিন আগেও নাকি প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল হাঁটা যাচ্ছিল না। তো যাই হোক আজকে কিন্তু ঈদের জন্য পুরনো লখনৌ বন্ধ আছে, যত বিল্ডিংগুলো আছে ওখানে ইমামবাড়া যা আছে সব আজকে বন্ধ আছে। কালকে ওখানে গিয়ে ঢুকবো, আজকে নতুন লখনৌটা দেখছি। ডক্টর ফেরাজ হাউস, এটা এটা এখন পড়ার সময় নেই ব্যাপারটা, যা লেখা আছে, কারণ আমরা বেরোতে বেরোতে প্রায় 1:45 বেজে গেছে। কালকে আবার এখান থেকে ব্যাক করবো লখনৌ থেকে, যত তাড়াতাড়ি সম্ভব দেখতে হবে। 4-5 দিন সময় পেলে বেশি ভালো হয়। যাই হোক 2 দিনের মধ্যে কমপ্লিট করবো দেখা। লখনৌ হচ্ছে ঐতিহাসিক প্লেস একটা। এখানে দেখো, এই এখানটা দেখো, এখানটা দেখো বাবা, যে এরম করে ফাঁকা কেন এখান দিয়ে, অদ্ভুত ব্যাপারটা দেখো। এখান থেকে কি ঝাঁপ দিত নাকি, ব্যাপারটা কি এরম ফাঁকা হয়ে গেছে এখান থেকে? হ্যাঁ ভেঙে চুরে যাওয়া গেছে, দেখি তো না, সিঁড়িও তো দেখছি না কিছু। সিঁড়ি আছে এখান থেকে, সিঁড়িও নেই যে সিঁড়ি আছে বা দেখবো। ভেতরে লাইট আছে, অন্ধকার হলে লাইট থাকবে, বুঝলি লাইট আছে কোনায় কোনায়, দেখেছো লাইট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ কত পুরনো, সত্যি দারুণ লাগছে। বন্ধুরা লখনৌয়ের এই ব্রিটিশ রেসিডেন্সি হলো 1857 সালে সিপাহী বিদ্রোহের এক ঐতিহাসিক সাক্ষী। 1774 সাল থেকে 1800 সালের মধ্যে আমাদের নবাবদের দ্বারা ব্রিটিশ রেসিডেন্টদের জন্য কিন্তু নির্মিত হয়েছিল এই ব্রিটিশ রেসিডেন্সি। এটি মূলত একটা বিশাল আবাসিক কমপ্লেক্স, যা এখন ভগ্নাবস্থায় পড়ে রয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এটি ছিল কিন্তু একটা প্রধান যুদ্ধক্ষেত্র। আর এইখানে যে এখনও যে দেওয়ালগুলো আছে ভগ্নাবস্থায়, সেই দেওয়ালের গায়ে কিন্তু সেই তখনকার সময়ের কামানের গোলাগুলির চিহ্ন আজও কিন্তু স্পষ্টভাবে রয়ে গেছে। প্রায় 148 দিন ধরে ব্রিটিশ সৈন্য ও তার পরিবারগুলো বিদ্রোহী ভারতীয় সৈন্যদের দ্বারা কিন্তু এখানে অবরুদ্ধ হয়ে পড়েছিল। স্যার হেনরি লরেন্স এখানে কিন্তু নিহত হন, আর তার কক্ষটি কিন্তু এখনও এখানে রয়েছে। এই রেসিডেন্সি কিন্তু এখন একটা সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক সাইট, আর এখানে কিন্তু একটা জাদুঘর আছে। তো জাদুঘরের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও করা যায় না, আপনারা এখানে এসে ফটো তুলতে পারবেন জাদুঘরের ভেতরে, কিন্তু কোনো রকম ভিডিও করতে পারবেন না। ভীষণ সুন্দর একটা জায়গা, আপনারা কখনো লখনৌ আসলে অবশ্যই কিন্তু এই ব্রিটিশ রেসিডেন্সিটা দেখে যাবেন। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই রেসিডেন্সি, তো সময় কিন্তু অনেকটাই লাগবে। বন্ধুরা এই রেসিডেন্সি দেখার সময় হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর আমি আবারও বলে দিই, এখানে কিন্তু টিকিট মূল্য 25 টাকা।
যেহেতু আমরা ঈদের দিন গেছি সেই জন্য কিন্তু এই রেসিডেন্সি অনেকটাই ফাঁকা ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, কোনো কিন্তু বেশি লোকজন নেই, খুবই ফাঁকা। তো এখানে কিন্তু একটু সময় নিয়ে ঘুরবেন, ভালো লাগবে। আর এটা হচ্ছে মিউজিয়াম, আমি যেটা কথা একটু আগে বললাম। তো এই মিউজিয়ামের ভেতরে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন, কিন্তু ভিডিও করতে পারবেন না। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু সিপাহী বিদ্রোহের সময় নথিপত্র, অস্ত্র অনেক কিছুই আছে রাখা, যেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। মিউজিয়ামের ভেতরে কিন্তু তখনকার সময়ে সব নবাবদের ছবি রাখা আছে, যেগুলো আপনার ভেতরে ঢুকলেই দেখতে পারবেন। আর মিউজিয়ামের সামনে কিন্তু দুটো বড় বড় কামান রাখা আছে, আর এই কামানগুলোই কিন্তু যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। চারিদিকে যে বিল্ডিংগুলো আছে সবই কিন্তু প্রায় ভগ্ন, মানে ভেঙে পড়েছে চারিদিক থেকে। তো যাই হোক, এখানে এখন এটা একটা প্রত্নতাত্ত্বিক সাইট হয়ে গেছে। ওই যে ওই যে ওই যে চলো, আর মুখে লজেন্স আছে, পান 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 লজেন্স। কবেকার পুরনো সব। কালকে এই জায়গাটা খুব ভিড় হবে, কারণ আজকে ঈদের জন্য সব বাড়িতে আছে সবাই। কালকে ভিড় হবে। কালকে আমরা এখানে আর আসবো না, কালকে আমরা পুরনো লখনৌতে যাব, যেখানে ইমামবাড়া দেখতে পারবো। চলো হেঁটে আসি, চলো ভেতর দিয়ে। ওপাশ দিয়ে, হ্যাঁ ওপাশ দিয়ে বেরোবো, চলো। দুর্গাপুর এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো। ওদিকে যাওয়ার জায়গা নেই, এখান থেকে বেরোতে হবে তোমাকে। কোন দিকে? আবার বেরিয়ে যায় রাস্তায়। এই সোজাটা। এক সময় কি ছিল না বলো, এখানে কি হতো আমরা জানি না। কি অদ্ভুত জায়গা। আর এই যে ইটগুলো, এইগুলো কত পুরনো না, এই দেওয়াল। ভালো লাগলো জায়গাটা ঘুরে। ওরা আজকেই দেখ ঘুরে বেড়াচ্ছে সেজে গুজে, সুন্দর সুন্দর ড্রেস করেছে ছেলেগুলো। জানি না আমার ভাষা বুঝতে পারছি কিনা, বাংলা। অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা, শেষ করা যাবে না। বললাম না, অন্তত কমপক্ষে 2 ঘন্টা তো লাগবেই, তার বেশি কম না। এখানে একটা ফোয়ারা আছে, চালানো হয় মাঝে মাঝে বললো। এখানে যদি কোনো গাইডের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু ভালো হতো, তাহলে যারা ঘুরতে আসছে, যারা জানে না, তারা কিন্তু সব কিছু জানতে পারতো। তো লেখা আছে, লেখা থাকলেও সব সময় তো মনে থাকে না, যে যদি গাইড থাকতো সে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিতে পারত। এই বিল্ডিংয়ের গায়ে কিন্তু প্রচুর বড় বড় ছোট ছোট গর্ত আছে, আর সেইগুলো কিন্তু যখন যুদ্ধ হয়েছিল, যে কামানের গোলা ছোড়া হয়েছিল, সেই গোলা বা বন্দুকের যে গুলি ছুড়েছিল, সেই গুলিগুলো কিন্তু এই দেওয়ালে গিয়ে লেগেছিল, আর সেইগুলোই কিন্তু এখনও গর্ত হয়ে রয়ে গেছে। তো আমাদের মোটামুটি রেসিডেন্সি ঘোরা হয়ে গেল। আরও সময় নিয়ে ঘুরতে পারলে কিন্তু আরও ভালোভাবে ঘোরা যেত। তো দেখুন বেলা কিন্তু প্রায় হয়ে গেছে অনেকটাই। তো এখন আস্তে আস্তে করে কিন্তু একটু লোকজন আসছে। হ্যাঁ, অনেক পুরনো না, ভেবে আটকে দিয়েছে। এই দরজাটা কিন্তু মনে হয় আটকাতো, জানো? দেখো দেখো এই দরজাটা, এটা কিন্তু বিশাল, এটা কিন্তু দরজা বিশাল বড় দরজা। এখন আটকায় না মনে হয়, এটা হ্যাঁ 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 পুরো আটকে গেছে। এটা দরজা, এই একটা আর এদিকে একটা। আগে এই দরজা বন্ধ হতো, বিশাল বড়, মানে ফোনের ক্যামেরায় কোনটুকু বোঝা যাচ্ছে, এতে কিন্তু আমি মানে 2জন মানুষ হাত দিয়ে দাঁড়াতে হবে, লম্বা লম্বা করে দাঁড়ালে হাত দিয়ে তাহলে ধরা যাবে। বিশাল বড় দরজা।
তো বন্ধুরা আজকের এই ব্রিটিশ রেসিডেন্সির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।